This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থটকাটা স্পেশালের শুরুতেই আমাদের বড় পর্দার দিকে তাকান। বিগ বল আপনাদের টপ 10 ব্রেকিং দেখাবো। ব্রেকিং নাম্বার 1, 1 নম্বর ব্রেকিং। ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাকের স্ত্রীকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শওকত মোল্লা এই খবর জানিয়ে এসেছেন তাদের বাড়ি গিয়ে। মুখ্যমন্ত্রীর বার্তা, গ্রুপ ডি চাকরি দেওয়া হচ্ছে তাঁর স্ত্রীকে। 2, আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগ। আইআইএম জোকা ক্যাম্পাসে ধর্ষণের অভিযোগ, দেশের প্রিমিয়ার শিক্ষা প্রতিষ্ঠান। 3, দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া গ্রেফতার। 4 নম্বর ব্রেক। অভিযুক্ত পড়ুয়া জল পিৎজা দিয়ে খেতে দিয়েছিল ওই তরুণীকে। প্রথমে কেন দিয়েছিল? সূত্রের খবর, খাবার খাওয়ার পরই আচ্ছন্ন হয়ে পড়েন ওই তরুণী। 6 নম্বর ব্রেক। আচ্ছন্ন অবস্থায় ধর্ষণ, বাধা দিলে মারধরের অভিযোগ এই ক্ষেত্রেও। 7 নম্বর, ধর্ষণ করাই হয়নি দাবি তরুণীর বাবার। এটা পরে ডেভেলপমেন্টে এসেছে, আগে অভিযোগ, তারপরে বাবা দাবি করেছেন ওই তরুণী যে ধর্ষণ করা হয়নি, মেয়ে তাকে তাই জানিয়েছেন। 7, 8, তাহলে পুলিশই মেয়েকে ধর্ষণের কথা বলতে বলেছিল, অর্থাৎ অভিযোগে ধর্ষণের কথা বলতে বলেছিল পুলিশ। কে বলছেন এই কথা? মারাত্মক অভিযোগ। কে বলছেন? বিস্ফোরক দাবি ওই তরুণীর বাবার। পুরোটাই তদন্ত সাপেক্ষ। 10 নম্বর, এআইএ আপত্তিকর মানে বিকৃত ছবি, পুলিশে অভিযোগ রাজন্যার। এতদিন তিনি এটা সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন, গোটা রাজ্য এইটা নিয়ে যারা কনসার্ন তোলপাড় হয়ে গেছে, কি সত্য কি মিথ্যা জানতে অনেক চর্চা চলেছে। অবশেষে প্রশ্ন উঠছিল তিনি পুলিশে যাচ্ছেন না কেন। তিনি বলেছিলেন পুলিশে গেলে আমার দলকে টেনে রাস্তায় নামানো হবে, যদিও তিনি এখন টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী। অবশেষে তিনি পুলিশেই গেলেন। সোনারপুর থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করলেন, যদিও সেখানে কারা করেছে এই কাজ, বিকৃত ছবি, অভিযোগপত্রে তিনি লেখেননি। যদি পুলিশ জানতে চায় তখন তিনি নাম জানাবেন বা বলবেন, এটাই তিনি লিখেছেন। আপনাদের দেখালাম টপ 10 ব্রেকিং। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রাজ্য সরকার। রাজ্জাক খানের স্ত্রী সরকারি চাকরি পেতে চলেছেন, গ্রুপ ডি। ভাঙড়ের রাজ্জাক, ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের তৃণমূল সভাপতি ছিলেন রাজ্জাক। রাজ্জাক খুনের দুদিনের মধ্যেই তড়িঘড়ি গ্রুপ ডি পদে রাজ্জাকের স্ত্রীর চাকরির ব্যবস্থা করে ফেলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। দেখার মতন কেউ নেই, ওর দুটো বাচ্চা আছে, আবার ওর বড় খুব শরীর খারাপ, মাজার হাড় হয়ে যাচ্ছে। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? ওর তো দেখার মতন কেউ নেই। আমি চাইবো যে রাজ্য সরকার যেন ওর পাশে থাকে। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। বাড়িতে দুটো বাচ্চা, সংসার চালানোর খরচ আছে। বাড়ির যিনি একমাত্র আর্নিং মেম্বার মানে উপার্জনকারী সদস্য, তিনিই খুন হয়ে গিয়েছেন। বাচ্চাগুলোর পড়াশোনা, ভবিষ্যৎ, গোটা পরিবারটার দুবেলা দুমুঠো ভাত খরচ যোগাবে কে? এই পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য সরকার যদি রাজ্জাক খানের স্ত্রীর অসহায়তার কথা মাথায় রেখে একটা চাকরি দেয়, ভাত কাপড়ের বন্দোবস্ত করে দেয়, ভালো কথা, উত্তম কথা, তা নিয়ে সরাসরি বিরোধিতা করার কিছু নেই। কিন্তু অনেক আছে, ইফস অ্যান্ড বাটস তো থাকবেই। কিন্তু প্রশ্ন উঠছে এই চাকরির ভিত্তি কি? শাসক দলের কর্মী ছিলেন বলেই রাজ্জাকের স্ত্রীকে একটা চাকরির বন্দোবস্ত করে দেওয়া হলো, তাও আবার সরকারি। ক্ষতিপূরণ? দেখুন, গত কয়েক বছরে রাজনৈতিক খুন তো কম হয়নি। আমাদের রাজ্যে রাজনৈতিক খুন একটা কালচারে দাঁড়িয়ে গেছে, আগেও ছিল, এখনো হচ্ছে।
আপনি এটা মানুন বা না মানুন, আমার বলতে কোনো আপত্তি নেই। পলিটিক্যাল মার্ডার এবং পলিটিক্যাল লিডারদের মার্ডার বছর ভর আমরা দেখি, কখনো এই দল কখনো ওই দল, এ তো হয়েই চলেছে। 21-এর ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের কর্মীরা শাসক দলের লোকজনের হাতে খুন হয়েছেন। তৃণমূলের লোক তৃণমূল নেতাকে মেরেছে, এমন উদাহরণ তো হাতে বুড়ি বুড়ি আছে, মানে গুণে শেষ করা যাবে না। এই তো কিছুদিন আগেই মালদার ইংরেজ বাজারের দুলাল সরকার, যার ডাকনাম ছিল বাবলা, তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন, তাকে নামে চিনতেন মুখ্যমন্ত্রী, বহু পুরনো তৃণমূল কর্মী, আদি তৃণমূল কর্মী, তাকে খুন করেছিল দলেরই লোক। এই খুনে পুলিশ যাকে গ্রেফতার করেছে, নরেন্দ্রনাথ তিওয়ারি, বর্ষিয়ান নেতা, তিনি তো তৃণমূলেরই মালদার শহর সভাপতি ছিলেন। আবার এই ইংরেজ বাজারেই জন্মদিনের পার্টিতে এই ভাঙরে যখন এই কাণ্ড হচ্ছে, কয়েক ঘন্টার ব্যবধানে তৃণমূল নেতা মাইনুল শেখের হাতে আর এক তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ খুন হয়েছেন। জন্মদিনের পার্টিতে ডেকে কুপিয়ে খুন করা হয়েছে। 2 দিন আগের ঘটনা। দুলাল সরকারের স্ত্রী কি চাকরি পাবেন? তাকে রাজ্য সরকার কি সরকারি চাকরি দেবে? এটা প্রশ্ন উঠছে। রাজ্য সরকার চাকরি দেবে তাকে, তার পরিবারের কাউকে? আবার আব্দুল কালাম, যার কথা এক্ষুনি বলছিলাম, মালদা যেটা নিয়ে তোলপাড় হচ্ছে গোটা রাজ্য, তার পরিবারও তো চাকরি দাবি করতে পারে। বীরভূমের বগটুইয়ে কজন সরকারি চাকরি পেয়েছেন বলুন তো? আমি অস্থায়ীর কথা বলছি না, সরকারি চাকরি কজন পেয়েছেন বলুন তো? বগটুইও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, তৃণমূলের হাতে তৃণমূলী খুন। তো তাকে চাকরি দিয়েছে, সে চাকরির আমি বিরোধিতা করতে চাই না এই অর্থে, কিন্তু এই চাকরিটা দেওয়াটাও অনৈতিকভাবে উনি পদ্ধতিতে দিয়েছেন। আজকে তৃণমূল মারছে, তৃণমূলই খুন হচ্ছে, আর তৃণমূলের মধ্যে মুসলমানরা মারছে, মুসলমানরা খুন হচ্ছে। আজকে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এগিয়ে বাংলার অ্যাকচুয়াল রিয়ালিটি। এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। এই কারণেই যদি মারা গিয়ে থাকেন, তাহলে বগটুইয়ের লোকগুলোর চাকরি হয়নি কেন? একই প্রশ্ন উঠবে, একই প্রশ্ন উঠবে। তামান্নার পরিবার শুধু সিপিএম করে বলে চাকরি পেল না কেন ওর পরিবারের কেউ? একই প্রশ্ন উঠবে। এই পঞ্চায়েত নির্বাচনে 30 জন, টোটাল বোধহয় 64-65 জন মানুষ মরেছে, তার মধ্যে 30 জন তৃণমূল মরেছে। আচ্ছা ঠিক আছে, বিজেপির যারা মরেছে দিতে হবে না চাকরি, আইএসএফের যারা মরেছে দিতে হবে না চাকরি, তৃণমূলগুলোর অন্তত চাকরি হোক। আরে ভাই, মায়ের চোখের জল তো আর তৃণমূল কংগ্রেস বিজেপি হয় না। দেখুন, ঠিক এই প্রশ্নগুলো উঠছে। রাজনৈতিক খুন হলে রাজ্য সরকার বা বাংলার শাসক দল জনে জনে কটা চাকরি দেবে? গ্যারান্টি নেই তো আমাদের রাজ্যে যে রাজনৈতিক খুন আর হবে না, বা রাজনৈতিক ব্যক্তির খুনোখুনি হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব হবে না। এই গ্যারান্টি বাংলায় বোধ করি ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবেন না। রাজ্জাকের স্ত্রী যদি চাকরি পান, আমি বা আমার পরিবার কেন পাবে না? এই প্রশ্ন তুলে এরপর যদি লাইন লেগে যায়, যদি অন্য নিহত পরিবার, যারা নিহত, যারা মারা যাচ্ছেন, খুন হয়ে যাচ্ছেন যারা, তাদের পরিবার যদি একটা চাকরির জন্য দরবার করে, দরখাস্ত করে, তাহলে চাকরি হবে? বাংলায় রাজনৈতিক খুনোখুনি লেগেই রয়েছে। গত কয়েক বছরে যে কতজনকে এইভাবে খুন করা হয়েছে তার ইয়ত্তা নেই। ভোট এলে তো হয়ই। আপনি বলুন ডোমকলের কথা, আমি পার্টিকুলারলি কতগুলো জায়গার কথা বলি। এই ভাঙলের জীবনতলা কি হয়েছিল, ওদিকে ডোমকল, এসব জায়গায় তো কি বলবো, বধ্যভূমি হয়ে গেছে। বলতে বাধ্য হচ্ছি, কতজনকে চাকরি দেবে সরকার? রাজ্যের প্রশাসন কেন পারছে না রাজনৈতিক খুনোখুনিটা বন্ধ করতে? এই বিসমিল্লায় গলদটা বন্ধ করতে হবে, এই গোড়ায় গলদটা আটকাতে হবে। আর বেশিরভাগ জায়গায় দেখুন যারা মারা যাচ্ছে, এটাও আমরা একবারে হলফ করে জোর গলায় বলছি, 1-2টি ক্ষেত্রে এই শহরাঞ্চলে প্রমোটারি এসব বাদ দিলে বেশিরভাগ জায়গায় গরিব গুরব, আপনি পরিবারের ছবিগুলো দেখবেন, অপুষ্টিতে ভোগে। এই রকমও আছে, একেবারে দেখে বোঝা যাচ্ছে যে তাদের নিউট্রিশন নেই ভালো করে। সেই সব পরিবারে কোথায় যাবে এই পরিবারগুলো? তাদেরকে তো একেবারে তাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। কাজ নেই, নেমে পড়ো রাজনীতি করতে, গোলাগুলি করো, বন্দুক সাপ্লাই করো। ভাঙড় কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু ভাঙড়ে খুনোখুনি বোমাবাজির ছবিটা বদলেছে কি? নেতারা যতই দাবি করুন, আমরা তো দেখাচ্ছি খুন হয়েছে। যারাই করুক, যে দল করুক, এইটা আগে বন্ধ করতে হবে, এটা সাধারণ মানুষের দাবি। তৃণমূলের কোনো গোষ্ঠীকন্দল নেই এইখানে। যে কারা খুন করেছে আমরা এখন টোটালি আইডেন্টিফাই করতে পারিনি, তবে আমার বিশ্বাস যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের ঘটনা, তারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ 2024-এর পরে এই এলাকা থেকে পঞ্চায়েত সমিতির সদস্য, আইএসএফের গ্রাম পঞ্চায়েতের সদস্য
বেশ কয়েকজন এবং সাধারণ কর্মীরা রাজ্জাকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এটাই হচ্ছে এই জনপ্রিয়তাটাই ওর সবচাইতে কাল হয়ে দাঁড়ালো বলে আমার অন্তত মনে হচ্ছে। এই এলাকায় ওরা দিনের পর দিন দুর্বল হচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে খুন করা হয়েছে। যত রকম এই ভাঙনের ঘটনা ঘটেছে সম্পূর্ণ তার পিছনে আছে নওশাদ সিদ্দিকী। আইএসএফ কদিন আগে তৃণমূল থেকেই যাওয়া একটা ছাত্র নেতাকে ছাত্রের দায়িত্ব দিয়েছে। তারপর যদি আইএসএফ ভেবে থাকে যে তারা আসলে ভাঙরের বুকে তৃণমূলের অস্তিত্বকে শেষ করে দেবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন। পুরো ব্লুপ্রিন্ট তার হুগলিতে বসে বসে পরিকল্পনা করে ভাঙনের লড়াই লাগিয়ে দিচ্ছে। বাড়ি আর ফিরতে দেয়নি, ওখানেই দুষ্কৃতীরা ওখানে বসেছিল। ওখানে বসে থেকে নৃশংসভাবে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে, খুন করেছে, আমি এই খুনের শাস্তি চাই। আমার স্বামীর রক্তের বদলে আমি রক্ত চাই। কোন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফকে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছেন। নিজের এলাকায় পায়ের তলার জমি নেই, নিজের জন্মস্থানে পায়ের তলার জমি নেই, সমস্ত নোংরা খেলায় নওশাদ সিদ্দিকীরাই করছে। শওকত সাহেব এই দোষটা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আমি শওকত সাহেবকে বলবো, আইএসএফ খুনের রাজনীতি করে না, আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে আপনারা পরিত্রাণ পাবেন না। আমরা পরিষ্কার করে বলছি, আইএসএফ এর এই গুন্ডামির রাজনীতি, আইএসএফ এর এই খুনের রাজনীতি বাংলার মানুষ, ভাঙড়ের মানুষ ভালো চোখে যে নেয়নি তার প্রমাণ গত লোকসভার নির্বাচন। এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফ ওখানে 1 লাখের বেশি ভোটে হারবে, সেটা বুঝতে পেরেছি বলেই এই নওশাদ সিদ্দিকীর দল এই লুম্পেনগিরির রাস্তায়, গুন্ডামির রাস্তায় হাঁটছে। রাজ্জাক খান খুনের পর থেকেই তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে এটা নিয়ে চাপানুতোর চলছে। পুলিশ এখনো পর্যন্ত ভাঙড়ের তৃণমূল নেতা খুনে সন্দেহভাজন কাউকেই গ্রেফতার করতে পারেনি। গ্রেফতার বলছি, কিন্তু গ্রেফতার, ভালো করে শুনুন, খবরটা যখন পড়ছি তখনও পর্যন্ত বলছি, মানে অ্যাজ অফ দিস মোমেন্ট পুলিশও কি মনে করছে যে এই খুনের পিছনে আইএসএফ এর হাত থাকতে পারে? পুলিশেরই একটি সূত্রের খবর, রাজ্জাকের ফোনের কল লিস্ট চেক করে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পর্ব চলছে এবং হয়েছে কিছুটা। তারা কোন দলের সমর্থক এটা একটা বড় প্রশ্ন। শওকত মোল্লারা তদন্ত শুরুর আগেই আইএসএফ এর ঘাড়ে দোষ বা দায় যা বলুন চাপিয়ে দিয়েছেন। শওকত মোল্লার বদান্যতায় যিনি মারা গেছেন তিনি কিন্তু ওই এলাকায় একাধিক দায়িত্ব পেয়ে গিয়েছিলেন, রাজ্জাক খান। তাতেই কি তিনি ঈর্ষার পাত্র হয়ে উঠেছিলেন? পুলিশ সব দিক খতিয়ে দেখছে, এর পিছনে কে বা কারা আছে, কারাই সমাজ বিরোধী, কারাই খুনি এবং কিভাবে এই ঘটনাটা ঘটলো, সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এর তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে। দলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং লুটের বখরা নিয়ে দ্বন্দ্ব খুব স্বাভাবিক। তৃণমূলকে মারছে, আর দেখুন মুসলমানকে মারছে। ওদের পরিণত তাই হলো, একে অপরকে মারতে মারতে চলে যাবে। মরছে মুসলমান, মারছে মুসলমান, কারা এই অবস্থা তৈরি করলো? এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো। এটাকে নিয়ে কেউ রং লাগাতে চাইছে, এটা কিন্তু একদম ঠিক নয়। পুলিশ একজন কেন 5 জনকে তুলবে, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, পুলিশ তার ক্লু উদ্ধার করার চেষ্টা করবে, তার ইনভেস্টিগেশনে যা যা পার্ট আছে সেগুলো করবে এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করি না। আজকে যদি ভাবা যায় যে গত কয়েক বছরে ইতিহাসে সবথেকে বেশি মুসলমান খুন হয়েছে মুসলমানের দ্বারা, তো এ তো ভয়ঙ্কর ব্যাপার। কাজেই সরকারটা মুসলমানের উন্নয়ন চাইছে না, মুসলমানকে দিয়ে গুন্ডাগিরি করে ভোট লুট করতে চাইছে। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। माता वैष्णो देवी के आशीर्वाद से आज वादी कश्मीर দেখুন, ভারতের ভূস্বর্গ নিয়ে শুভেন্দু অধিকারী কাল যে মন্তব্যটা করেছেন, অর্থাৎ হিন্দুদের এবং বাঙালিদের তিনি বলেছেন মুসলমান অধ্যুষিত এলাকায় যাবেন না, গেলে হিমাচল যান, জম্মু যান, কিন্তু কাশ্মীর যাবেন না। এটা নিয়ে তার দলের মধ্যেও কিন্তু যথেষ্ট জলঘোলা হচ্ছে, শুধু রাজনীতিতে নয়, বিজেপিতেও হচ্ছে। আচ্ছা, রাজ্য বিজেপি
তার এই মতের সঙ্গে কি একমত? अधिकारी जी ने उसका साथ साथ ये भी बोला है ये उसका निजी मत है। कोई बंगाली कश्मीर नहीं जाएगा, कोई बंगाली कश्मीर नहीं जाएगा। मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूँ, ये बीजेपी का एमएलए नहीं, मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूँ। पार्टी का स्टैंड से इसका कोई लेना देना नहीं है। कौन सा पर्सपेक्टिव में शुभेंदु अधिकारी जी ऐसा बयान दे दिया कि हमें इसका जानकारी नहीं है। मैं जिस तरीके से बीटेन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। पिछले 42 साल से मेरा जो राजनीतिक जीवन है, हम तो हिंदुस्तान में जहां भी गया पार्टी का कार्यकर्ता के एक ही स्लोगन था, जहां हुए बलिदान मुखर्जी वो कश्मीर हमारा है। तो डॉक्टर मुखर्जी ने श्यामा कश्मीर के लिए अपने जीवन का बलिदान दे दिया, तो कश्मीर में हम लोग तो जाएंगे, कश्मीर हमारा है, कश्मीर में हम लोग तो जाएंगे, कश्मीर हमारा है। কাশ্মীর আমাদের, কাশ্মীরে কেন যাব না, বিতর্ক এড়াতেই কি সরাসরি শুভেন্দু অধিকারীকে নস্যাৎ করে দিলেন অন্তত এই ইস্যুতে রাজ্য বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য? তিনি তো বলেই দিলেন যে শুভেন্দু বাবুর মত ব্যক্তিগত, কিন্তু আমাদেরও একটা বক্তব্য আছে। দেখুন, শুভেন্দু নিজেও বলেছেন, যেটা এমএলএ হিসেবে বলছি না, আমি ব্যক্তি শুভেন্দু অধিকারী হিসেবে বলছি, কিন্তু ব্যক্তি মানুষটি যখন রাজ্যের বিরোধী দলনেতা, যখন একটা সাংবিধানিক পদে কেউ বসেন, একজন জনপ্রতিনিধি, তখন তার ব্যক্তিগত মতকেও কিন্তু দলের মত হিসেবেই জনগোষ্ঠী বা জনসমাজ ধরে নেবে। তাই এটা নিয়ে বিতর্ক, এবং এটা হবেই। অন্য কোনো নেতা করুন, সেটা পার্টির মধ্যে সিস্টেম আছে দেখার জন্য, রাজ্যের নেতৃত্ব আছেন, আর আমাদের বর্তমান রাজ্য সভাপতি যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ, তিনি এটা বিচার করবেন। বাকি কেন্দ্রের নেতৃত্ব আছেন, তারা এটা দেখবেন। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना। বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না। টেররিস্ট এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের मेरुदंडটাকে ভেঙে দেয়া। अक्टूबर से पहले तक तो बीजेपी वाले कह रहे थे कि जम्मू कश्मीर जन्नत है, और जम्मू कश्मीर ने बड़ी तरक्की की है, और जम्मू कश्मीर जो है वहाँ की इकोनॉमी बदल गई, एक नया जम्मू कश्मीर पैदा हुआ है। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান 26 জন। এই আবহেই বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এরপর মুখ্যমন্ত্রী সহ বাঙালিদের কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানান। मैंने इनसे गुजारिश की है कि मौका मिले तो जरूर कश्मीर आए। I love Kashmir. I'm a great fan of Kashmir. पश्चिम बंगाल में ममता जी धर्म के नाम पर पूरा समाज को बांट रहे हैं। ममता जी का कैबिनेट मिनिस्टर खुलेआम बयान दे रहे हैं दावत इस्लाम का। एक कैबिनेट मिनिस्टर विधानसभा कैंपस में खड़े होकर बोल रहे हम दो हमारा दो नहीं, हम तो हमारा चार होने का समय आ गया है। एक विधायक मुर्शिदाबाद जिला में खड़े होकर बोल रहे हैं यहाँ हम लोग 70% है, जब चाहे 30% हिंदू को 1 घंटे में काट कर भागीरथी में बहा देंगे। तो ऐसा चीफ मिनिस्टर का साथ खड़ा होकर अगर उमर अब्दुल्ला जी ने ये बयान देते हैं ये सब लोग कश्मीर में आए वो सुरक्षित है, और बाहर निकल के वो लोग भारतीय जनता पार्टी को सांप्रदायिक ठहराएंगे। মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মার খেয়েছে কাশ্মীরের পর্যটন। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। जम्मू कश्मीर के आप सभी लोगों को और आप सबसे नरेंद्र मोदी का वायदा है, कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। भारत सरकार का नीतियों का कारण 370 हटाने का बाद आज कश्मीर का जो विकास हो रहा है दैट इज विजिबल। হয়তো ওখানে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, আতঙ্ক আছে,
তাই ভেবেচিন্তে যাবেন, এই কথা বলে থাকতে পারেন বলে আমার মনে হয়। সজল ঘোষ যেভাবে আমতা আমতা করে কথা বলছেন তাতে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে শুভেন্দুবাবু অন্তত এই ইস্যুতে বঙ্গ বিজেপিকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলে দিয়েছেন। বঙ্গ বিজেপির কি ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে এই কাশ্মীর নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে। শ্রমিকবাবুর কথা ভালো করে শুনুন, তিনি কিন্তু বলছেন এটা দলের মত নয়, তার মত। তার মানেটা শুভেন্দুবাবু কি বোঝাতে চেয়েছেন এটা কিন্তু শ্রমিকবাবুর কাছে স্পষ্ট, সজলবাবুর কাছে নয়, বা হলেও তিনি স্বীকার করতে চাইছেন না। এখানে একদিকে পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, সাম্প্রদায়িকতার রাজনীতি করবেন, বিজেপি বিরোধিতা করবেন, আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোনো দায়িত্ব নেবেন না, আর পশ্চিমবঙ্গে এসে তিনি বলবেন যে ভাই আপনি কাশ্মীরে চলুন। তো সেক্ষেত্রে বিরোধী দলনেতা তিনি বলেছেন যে আগে পরিস্থিতি শান্ত করুন তারপরে আপনারা যাবেন। এখন বিরোধী দলনেতা এটাও বলেছেন তার সঙ্গে এই বক্তব্যটা তার নিজের বক্তব্য, এই বক্তব্য সম্পূর্ণভাবেই তার ব্যক্তিগত মতামত, তিনি সেটা রেখেছেন। তো এটা নিয়ে বিতর্কের কোথাও কোনো অবকাশ নেই। সামনে 2026-এর বিধানসভা নির্বাচন আর ওই 9-10 মাস মতো আছে, বা তাও নেই। একের পর এক অস্ত্রে শাসক দলকে ঘায়েল করতে নেমে পড়েছে বিজেপি। তার একটা অবশ্যই সংখ্যালঘু ইস্যু, মুসলিম ভোট, কিন্তু আর একটা বড় ইস্যু কি জানেন? অবশ্যই মহিলা ইস্যু, নারী সুরক্ষা। আর সেখানেই পদে পদে আপদ এবং বিপদের ছায়া আজকাল। আরজিকর, কসবা, কত ঘটনা ঘটছে বলুন তো। এই যে নদিয়া জেলার চাপড়া, সেখানে খোদ শাসক দলের এই অঞ্চল স্তরের একজন নেত্রীকে ভয়ে আতঙ্কে সিঁটিয়ে থাকতে হচ্ছে। কেন থাকবে এই পরিস্থিতি? শাসক দলের নেত্রীকে কেন ভয়ে থাকতে হবে? কারণ তার ওপর যে নির্যাতন হয়েছে সেটা নিয়ে তিনি মুখ খুলেছেন, বিচার চাইছেন, তাই তাকে উচিত শিক্ষা দিতে উঠে পড়ে নেমে পড়েছে দলেরই আর একটা অংশ। আমরা নারীরা কোথায় সুরক্ষিত? সমাজে সুরক্ষিত নয় আমরা। আমি একজন এখন বলতে হচ্ছে আমাকে, আমি একজন চাপড়া 1-এর নেত্রী, তো সেইখানে দাঁড়িয়ে আমিও সুরক্ষিত নেই। কতটা অসহায় হলে একজন ভদ্রমহিলাকে বলতে হচ্ছে এই কথাগুলো। অভিযুক্ত ভিলেজ পুলিশ সহ আরও কয়েকজন অভিযুক্ত এই ঘটনায় গ্রেফতার হয়েছে ঠিকই, তাহলে তো তার এখন সুরক্ষিত বোধ করা উচিত, কিন্তু না, তিনি সুরক্ষিত বোধ করতে পারছেন না। তিনি বলছেন উল্টো কথা। তিনি জানাচ্ছেন কিভাবে প্রত্যেক পদে হুমকির শিকার হতে হচ্ছে তাকে। এখনো বাড়ি বয়ে এসে তাকে বলা হচ্ছে মুখ বন্ধ রাখতে, মামলা তুলে নিতে। বলা হয় এরকম যে অভিযোগটা তুলে নিতে, আর এটা সমস্ত মিথ্যা ঘটনা, এটা আমাকে লিখিত দিতে হবে, সেটা ওরা ডিএসপি ম্যাডামকে দেবে, আর সেখান থেকে চাকরি বাঁচানোর একটা চেষ্টা। যিনি আপনাকে এই অভিযোগ প্রত্যাহার করার জন্য আপনার বাড়িতে এসেছিল, তিনি কি আপনার দলেরই? হ্যাঁ, আমার দলেরই। তার মানে নিজের দলই এখন এই ভদ্রমহিলার কাছে বিপদের আর এক নাম। কোথায় যাবেন, কার কাছে গেলে অন্তত একটু সুরক্ষিত বোধ করবেন, এখন তো সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না। আচ্ছা, শাসক দলের স্থানীয় নেত্রী হয়েও যদি এই অবস্থা হয়, যাদের গায়ে শাসক দলের সরাসরি কোনো স্ট্যাম্প নেই, সেই মহিলারা যাবেন কোথায়? ধর্ষককে সহায়তা করার জন্য তৃণমূল নেতা চাপ দিচ্ছে। হ্যাঁ, আর ধরা পড়েছে কে এই অপরাধে? ভিলেজ পুলিশকে তৃণমূলেরই মাস্তুতো ভাই। যদি এটা সত্যি থাকে যে তাকে চাপ দেওয়া হচ্ছে, তাই সে যেন কোনো মামলা প্রত্যাহার না করে। আমাদের এই রাজ্যের মেয়েদের ইজ্জত, মান, সম্মান সমস্ত কিছু লুণ্ঠন করার জন্য তৃণমূল কংগ্রেস নামক এই দস্যু দল তৈরি হয়েছে। এই ধরনের লুম্পেন এলিমেন্টের রেয়াত করার কোনো প্রশ্নই নেই। আমি শুধু ওনাকে অনুরোধ করব, উনি ওনার ফর্মে ওনার জেলা নেতৃত্বর মাধ্যমেও যদি জানাতে চান তো জানাতে পারেন, নইলে সরাসরি রাজ্য নেতৃত্বকে জানাতে পারেন। কোন তৃণমূল দিদির কাছের সেটা ভাবতে হবে। এখন ধর্ষণকারী তৃণমূল হয়তো দিদির কাছের। দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে, এই ক্ষেত্রে জিরো টলারেন্স আমরা প্রথম দিন থেকে বলেছি, আগামী দিনেও বলবো। পশ্চিমবঙ্গ সরকার তার পাশে রয়েছে এবং আমরা দেখব যাতে সে বিচার পায়। যত কাণ্ড যেন এই বাংলাতেই। এই সেদিন কসবা ল কলেজে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এখনও তার রেশ মিলিয়ে যায়নি রাজ্য তোলপাড়। এবার শিরোনামে জোকা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের জোকা ক্যাম্পাস। মানে নামই কাফি হয়, তাই না? দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট স্কুল বা কলেজ, যাই বলুন, ম্যানেজমেন্ট কলেজ। পড়ার সুযোগ পাওয়া মানে হচ্ছে বিরাট যুদ্ধ জয় ক্যারিয়ারে, এবং সেখানেও ধর্ষণের অভিযোগ। বেহুশ করে আইআইএম জোকার বয়েজ হস্টেলে ধর্ষণ করা হয়েছে, এমন কীর্তি
ওই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানেরই দ্বিতীয় বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে এমন অভিযোগ। পুলিশের কাছে লিখিত বয়ানে এমনই অভিযোগ করেছিলেন নির্যাতিতা তরুণী। তার দাবি ছিল অভিযুক্ত তাকে হস্টেলের ভিতর নিয়ে যায় ডেকে, সেখানে পিৎজা এবং জল খেয়েছিলেন তিনি। এরপরই তিনি একটা তন্দ্রাচ্ছন্ন ভাব এসে যায়, তার মধ্যে আচ্ছন্ন হয়ে পড়েন, এমনই অভিযোগ। সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে এক্ষেত্রেও ঠিক যেমন সাউথ ক্যালকাটা ল কলেজে হয়েছিল, তাকে মারধর করা হয় বলেও দাবি করেন নির্যাতিতা, অন্তত অভিযোগে। বুঝতেই পারছেন কতটা মারাত্মক অভিযোগ এটা। দেশের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট এবং এই বাংলার মধ্যে এ নিয়ে দিনভর উত্তেজনা, নানা পক্ষের বিক্ষোভ, প্রতিবাদ, তুলকালাম কাণ্ড ক্যাম্পাস চত্বরে। কিন্তু প্রিজন ভ্যানে তোলা হচ্ছে পরপর, ধর্ষণ ধামাচাপা দিচ্ছে, এক পুলিশ এখানে সাহায্য করছে। ধর্ষককে বাঁচাবার এটা একটা মূল হাতিয়ার। এটা কেন হবে? আমরা কি থানা ভাঙচুর করতে এসেছি? মানুষ এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছে। ক্যালকাটার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হলো। মহিলাদেরকে কোনো সুরক্ষা দিতে পারছেন না। তার মানে নিরাপত্তার অভাব শুধু নয়, চরম গাফিলতি। ইতিমধ্যেই অবশ্য গ্রেফতার হয়েছে ওই ম্যানেজমেন্ট পড়ুয়া দ্বিতীয় বর্ষে। আলিপুর আদালতে পুলিশ দাবি করেছে মেধাবী হলেও, মেধাবী তো বটেই, মেধাবী না হলে কেউ আইআইএমে চান্স পায় না, কিন্তু সে মানসিকভাবে সুস্থ ছিল কিনা এইটা দাবি করেছে ধৃত যুবক। ছিল না বলে দাবি করছে পুলিশ। একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার, সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল, সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। মানে পৌঁছেছিল যখন, তখন নিশ্চয়ই সেইটা ইনফ্লুয়েন্স কাটিয়ে পৌঁছেছিল ভেতরে। সেটা দেখা যাক, সেটা দেখা যাক। পাল্টা অভিযুক্তের পক্ষ থেকেও এমন সব দাবি করা হচ্ছে যা আপনাকে চমকে দেবে। আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, সে ফরওয়ার্ডিং অনুযায়ী দেখা যাচ্ছে যে দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত, কিন্তু ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন কি মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। একই টাইমে আইআইএম জোকার থেকে উনি ওই পার্টিকুলার হরিদেবপুর থানায় যেখানে উনি কমপ্লেনটা দিলেন, ওই টাইমে উনি পৌঁছে গেলেন। পার্টিকুলার ন্যারেশন, হ্যাঁ, এটা মানে অ্যাট প্রাইমা ফেসি এটা মনে হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট, একটা ফিশি স্টেটমেন্ট। তবে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন নির্যাতিতার, কোট আনকোট নির্যাতিতা, মানে যিনি অভিযোগ করেছেন তার বাবা দাবি করেছেন যে এমন কিচ্ছু হয়নি, মানে ধর্ষণের কোনো ঘটনাই নাকি ঘটেনি। মেয়ে নিজে নাকি বাবাকে এই কথা জানিয়েছেন। পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বলল না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ওগুলো এই যে কি হচ্ছে বোঝা দায়, কোনটা ঠিক? বাবা যেটা বলছেন, পুলিশ কি তাহলে চাপ দিয়েছিল ধর্ষণের কথা বলতে, নাকি নির্যাতিতার বাবাই কোনো চাপে পড়ে এখন আসল ঘটনা চাপা দিতে চাইছেন? রহস্য কিন্তু আরও ঘনীভূত হচ্ছে জোকা কাণ্ডে।